আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নিস্তব্ধ ঘর জুড়ে চামচের আওয়াজ, কটকটে রোদের আলো কাচের গ্লাস ভেদ করে পড়ছে মোজাইক করা ফোর্স। সাদা স্বচ্ছ প্লেটে সেজেছে সকালের নাস্তা। বড় ডাইনিংয়ের দুই প্রান্তে দুজন পুরুষ মাথা ঝুঁকিয়ে পেট পুজো করতে ব্যস্ত। কোনো প্রকার কণ্ঠধ্বনি নেই, যেন খাওয়াটাই মুখ্য উদ্দেশ্য। দ্রুত খাবার শেষ করে ধূসর রঙের তোয়ালেতে হাত মুছে নিলেন ফটাফট। শার্টের হাতা গুটিয়ে ইংরেজি খবরের কাগজ হাতে তুললেন এরিক রোজারিও। ফ্রন্ট পেজের বড় অক্ষরের শিরোনামের নিচের অংশে চোখ যায়। সেখানে লিখিত ছিল এরূপ: দেশ জুড়ে চলছে মৃত্যুর তাণ্ডব। নাম না জানা এক খুনি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। একজন সিরিয়াল কিলার ভিন্ন ভিন্ন স্থানে খুঁজে বেড়াচ্ছে তার শিকার। স্থানভেদে ভিন্ন ভিন্ন মানুষের মৃত্যুতে আতঙ্কিত সাধারণ জনগণ। কে জানে, হয়তো আগামীতে শিকারের তালিকায় উঠতে পারে তাদের মধ্যে কোনো এক সাধারণ মানুষের নাম। অপরাধ তদন্ত বিভাগ দীর্ঘ সময় যাবৎ এই কেসের তদন্ত করে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো আশানুরূপ সাফল্য আসেনি। উপরি মহল থেকে সিদ্ধান্তের অপেক্ষায় আছে সকলের। রহস্য উদ্ঘাটন হবে নাকি অন্যান্য হাজারো কেসের মতন অমীমাংসিত রয়ে যাবে? কাগজের খচখচ আওয়াজে খবরের কাগজের জায়গা হলো ডাইনিং টেবিলের এক কোনায়। চেয়ার পিছু হটিয়ে উঠে দাঁড়ান এরিক রোজারিও। দীর্ঘশ্বাস ফেলে ছেলের পানে প্রখর দৃষ্টি ছুড়ে দেন। সে ব্রেড চিবুতে ব্যস্ত। মাটারিক্ত ভাঁজ কপালে ফেলে বলল, খাবার গেলা শেষ হলে লাইব্রেরিতে এসো ফার্স্ট। কেমন যেন এক গুমট ভাব। সর্বদা এই লাইব্রেরি রুমটায় এমনি নিবাত টের পাওয়া যায়। এমনিতে গ্রন্থাগারকে নীরবতার সাথেই তুলনা করা হয়। পুস্তক সঞ্চয় ভাণ্ডারের জ্ঞান দৃষ্টিতে ধারণ করে মস্তিষ্কে জমা করা হয়। এই নিস্তবতা কখনো ভয়ঙ্কর মনে হয়। ভয়ঙ্কর পরিবেশে আহরিত হচ্ছে জ্ঞান। ভারী নিঃশ্বাসের ফোঁসফোঁস ধ্বনি ব্যতীত আর কোনো শব্দ আগমনের উপায় নেই। তবে আজ শোনা যাবে কণ্ঠস্বর, রাগী তেজি পুরুষালী ভাস্বর। একটা কেস সলভ করতে পারছো না? একটা খুনিকে ধরতে পারছো না? গুনে গুনে 1 বছর 4 মাস একের পর এক খুন হচ্ছে, আর তুমি এখনো পর্যন্ত ক্লু খুঁজে যাচ্ছ? ড্যাম ইট। এরিক রোজারিও অপমানজনিত সুরে ছেলের দিকে কথাগুলো ছুঁড়েছেন। তাচ্ছিল্যে টইটম্বর। এই তীক্ষ্ণতায় চক্ষু নত রবিন রোজারিওয়ের। ললাটের মধ্যভাগে দুখানা আঙুল চেপে বসে আছে বড়সড় লাইব্রেরি রুমে। 8টা ফাইল, বাকি 3টে এখনও ফাইলই করা হয়নি। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মার্ডার কেস, ভিন্ন ভিন্ন জায়গায়। কারণও তাদের ভিন্ন। একটাও সলভ হয়নি, হচ্ছে না। অনেক চেষ্টা করার পরও হচ্ছে না। লুক অ্যাট মি রবিন। লম্বা নিঃশ্বাস ফেলে রবিন দৃষ্টি নিবেশ করে বাবার দিকে। বলে ফেলে চট করে, বাবা, আই এম ট্রাইং। কালচে খয়েরি রঙের টেবিলে জোরে সোরে হাত রাখেন এরিক। চেঁচিয়ে বলেন, তোমার ট্রাই তোমার কাছেই রাখো। আর কত ট্রাই করবে? তোমার একটা কেসে ট্রাই করতে করতে অন্য মার্ডার হয়ে যাচ্ছে। দুহাতে চুল খামছে ধরে রবিন বলল, কোনো ক্লু বের করতে পারছি না বাবা। অন্যান্য শহরের সিআইডি ব্যুরোয়ের অফিসারদের দ্বারাও কিছু হচ্ছে না। খুনগুলো এক জায়গায় হচ্ছে না বাবা, ভিন্ন ভিন্ন জায়গায় হচ্ছে। আমি ঢাকা থাকলে চট্টগ্রামে খুন হয়, চট্টগ্রাম থাকলে খুলনায়। আমার মাথা কাজ করছে না, এত এত খুন। সাব ইন্সপেক্টর রবিন রোজারিও। খুন ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মানুষ হলেও খুন করছে একজনই। মাথা তুলে বাবের দিকে চেয়ে বলল, তুমি কি সেই লেখাটার প্রেক্ষিতে বলছো? হ্যাঁ, প্রত্যেকটা ভিকটিমের কপালে কি লেখা থাকে তুমি জানো না? দেখোনি? আরামকে দাঁড়ায় পিঠ এলাই রবিন। মাথার উপর জলজল করা হলুদ বাল্বের দিকে এক ধ্যানে চাইল। চোখ ধাঁধাতে শুরু করেছে। মস্তিষ্কে শুধু একটা শব্দ, একটা প্রতিচ্ছবি ঘুরছে। প্রত্যেক ক্লাসের কপালে লিখিত সেই ইংরেজি শব্দ লুজার। আজকাল নিজেকেও ওই লুজারের তালিকায় অন্তর্ভুক্ত করতে ইচ্ছে হচ্ছে। অপরাধ তদন্ত বিভাগে কর্মরত আছে অল্প সময় যাবৎ নয়। কত কেস দেখেছে, কত অপরাধ ঘটেছে, কত রহস্য উদ্ঘাটন করেছে। বিগত 1 বছর 4 মাস যাবৎ তার পতন ঘটছে। বাবাকে উপর মহল চাপ প্রয়োগ করা হচ্ছে বারংবার। খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। কত মানুষ অ্যালার্ট, কত লোক লাগিয়ে রেখেছে চারপাশে। ফলাফল শূন্য। খুনি তো দূরের কথা, তার ছায়াটা অবধি পাওয়া যাচ্ছে না। এরিক রোজারিওয়ের রেগে যাওয়াটাই স্বাভাবিক। সেও ছিল এই সংস্থায়, সফল ছিলেন তার কর্মে। 400 কেস সলভ করেছেন নিজের কর্মজীবনে। রিটায়ার্ড করার পরও তাকে মানুষ সম্মান করে, এক নামে চেনে। তারই ছেলে একটা কেসের পেছনে এত সময় নিয়ে পড়ে আছে, পুলিশি মহলে সমালোচনার শেষ নেই। রাতের আধারে কালো জিপ নিয়ে বেরিয়ে পড়ল। মানসিক শান্তি দরকার। বুড়োতে যাবে, কেস সলভ করার জন্য নিজে প্রত্যেকটা কেস স্টাডি করবে শুরু থেকে। কোনো না কোনো ভুল অবশ্যই করেছে খুনি,
একটা ছোট্ট কিটের মতনও কোনো ভুল যদি পায়, বড় বোর্ডের উপর এক এক করে প্রত্যেকটা ভিকটিমের ছবি টানানো। 11 জনের মৃতদেহ, কপালে লাল কালিতে লিখিত লুজার শব্দটা। তাছাড়া আর কোনো চিহ্ন তো নেই। প্রত্যেকটা মানুষকে এক ভিন্ন ধরনের পয়জন দেওয়া হচ্ছে। দেহে প্রবেশের 10 ঘন্টার মধ্যে একজন সুস্থ সবল মানুষকে শেষ করতে সক্ষম। মনোযোগী হতে শুরু করার পূর্ব মুহূর্তেই মনোযোগ হরণ হলো। ফোন ভাইব্রেট করছে। নাম ভাসল ভবঘুরে। ইজি চেয়ারে নিজেকে শান্ত করে ফোন রিসিভ করে রবিন। অন্য পাশ থেকে আওয়াজ আসলো, এত রাতে বুড়োতে যাওয়া কি খুব জরুরি? রবিনের তরফ থেকে উত্তর আসে, তোমার ভবঘুরের মতন এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়ানোটাও কি খুব জরুরি? মনের শান্তি বড় শান্তি। সেটা হয়ে দাঁড়ায় আমার জন্য অশান্তি। তুমি মেয়ে মানুষ কেন বুঝো না? সোলো ট্রাভেল করা অত্যন্ত রিস্কি। বুঝবো না। যে পর্যন্ত রাশমা ডিসুজা থেকে রাশমা রবিন জোয়ারিও না হব, ততদিন তোমার কোনো বারণ মানব না। অপরাধের কেসের চেয়ে ব্যক্তিগত কেসটা বেশি জটিল। বছর 2 আগে তীব্র সত্যপ্রভায় সাক্ষাৎ হয়েছিল এই নারীর সঙ্গে। এরপর থেকে শেষ নিঃশ্বাস অবধি পিছু নেওয়ার পণ করেছে। বলেছে পিছু নিবে সবখানে। ছেড়ে যাওয়াই যদি আধুনিক প্রেমের নিয়ম হয়, তাহলে এই নিয়ম ভাঙবে সে নিজ হাতে। সেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়া নিয়ম নিজ হাতে তুলে দেখাবে সমগ্র মানবজাতিকে। আবারও এক লম্বা শ্বাস ফেলে রবিন, বলে, বাবা আমাকে খাবার দেওয়া বন্ধ করে দিবে এই কেস সলভ না হলে। আর যদি শুনে বিয়ে করতে চাচ্ছি, তাহলে পৃথিবী ছাড়াও করতে পারবে। বিয়ের বয়স হচ্ছে। বিয়ে একটা অত্যন্ত প্রয়োজনীয় সামাজিক রীতি। উত্তর দেয় রাশমা। যত সহজে বলে ফেলছো তার চেয়ে অনেক বেশি জটিল। দৃষ্টিভঙ্গি সহজ করলেই পারো। আকস্মিক আবেগপ্রবণ হয়ে ওঠে রবিন। কাতর কণ্ঠে বলল, আই লাভ ইউ আ লট, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। কিন্তু আর কিছুদিন অপেক্ষা করো, এবার পাক্কা প্রমিস, কেসটা আমি সলভ করবই। রবিনের মন ভালো করতে রামসা বলল, আমার কি মনে হয় জানো, তুমি আমার চেয়ে বেশি অপরাধকে ভালোবাসো, ভিকটিমকে ভালোবাসো, ক্রিমিনালকে ভালোবাসো। সারাদিন এদের দিয়েই পড়ে থাকো। বলেই হেসে উঠল রামসা। রবিনও স্মিত হাসে। অতিরিক্ত হাসি না আবার অপরাধী থেকে 100 গুণ দূরে ঠেলে দেয়। রামসায়ের দুষ্টমির উদ্দেশ্য বুঝতে রবিন বলল, মন ভালো করতে জানো, কিন্তু এ তো আমার দায়িত্ব। আমার হবু লাইফ পার্টনারের মন সবসময় তরতাজা সতেজ রাখতে হবে। গভীর গলায় আওড়ায় রবিন। আই মিস ইউ। কাল দেখা করি। মিস করছো যেহেতু। ঢাকা এসেছো? আধ ঘন্টা আগেই ফিরলাম। তোমাকে কক্সবাজারে অনেক গল্প শোনানোর আছে। রাতের বাসে চড়তে নিষেধ করেছে কিন্তু রামসা। উফ, এত ভীতু কেন তুমি? আমি মার্শাল আর্ট জানি, সেটা ভুলে গেছো? এক লাথি দিয়ে উড়িয়ে দেব 10-12 জনকে। রামসার ছেলে মানসিক কথা শুনে রবিনের মুখ ফুটে বেরিয়ে এলো, পাগল কোথাকার। আপনার দোষে পাগল মিস্টার রোজারিও। রাখছি, কাল সন্ধ্যায় রুফ গার্ডেনে চলে আসবে। হ্যালো, সাব ইন্সপেক্টর শাবাব স্পিকিং। উত্তরে রবিন বলল, হ্যালো অফিসার, আমি এসআই রবিন রোজারিও, ঢাকা বুড়ো। চট্টগ্রাম অপরাধ তদন্ত বিভাগের এসআই শাবাব দ্রুত গতিতে চিনে ফেলল রবিনকে। জানতো শাবাব কলটা আসবে, কিন্তু এত দ্রুত আসবে সেটা ভাবতে পারেনি। ফোনের অন্য পাশে হালকা মুস্কি হাসিটা রবিনের আড়ালেই রয়ে গেল। একটা কেসের পেছনে অনেক সময় নিচ্ছে রবিন, এটাও অজানা নয় শাবাবের। আগে কল করলে একসাথে কাজ করা যেত, একের চেয়ে ভালো 2। অপরাধের কারণ আর অপরাধীকে ধরা নিজেদের সেলফ ইগো থেকে বেশি দরকারি। মাথার পেছনে এক হাত রেখে অন্য হাতে ফোন চেপে আছে শাবাব। এখনই রবিন বলবে তার মন মতো কথা। এতদিন যাবত তো এটাই চাচ্ছিল। এই কেসটা হোক নিজে সামলাবে, না হয় রবিন আর সে একত্রে। শাবাব বলল, স্যার এরিক রোজারিওর ছেলে, তাই না? কেমন আছেন? আই এম ফাইন ইন্সপেক্টর। তা আমাকে কল করলেন যে? ফোনটা সামান্য দূরত্বে রাখল রবিন। মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলে চোখ বুজে প্রস্তুত করে পরপর বলল, আপনি তো জানেন একটা কেস বেশ কিছুদিন যাবত আমরা সলভ করার চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অসফল। এবার আমার মনে হলো টাইট ইনভেস্টিগেশন দরকার। তার জন্য আমার আপনার সাহায্য চাই। আপনার নাম শুনেছি এসআই শাবাব। আপনার পূর্ব অভিজ্ঞতার আলোকে আমার মনে হলো আমরা দুজনে একসাথে এই কেসটা হাতে নিলে অল্প সময়ে সফলতা পাবো। হ্যাঁ অথবা না কোনো উত্তর দিল না শাবাব। রবিনের কথার প্রেক্ষিতে তেমন কোনো বিশ্লেষণমূলক কথাও বলল না। লম্বা নিঃশ্বাস টেনে নিয়ে ছেড়ে দেয় পরপর। শুধু ইঙ্গিত দিয়ে বলল, চট্টগ্রাম আসুন, বিস্তারিত আলোচনা হবে। চাইলে সেও ঢাকা আসতে পারত। কথার ধাঁচে অহংকার মনে হলো। তারপরও রবিন বাধ্য বাবার কাছে, কর্মের কাছে বলল, শিওর,
আপনাকে জানাবো কবে আসছি। আপনার হাতে অন্য কোনো কেস আছে এখন? জি না, তবে আপনার কেসটাই দেখছিলাম, স্টাডি করছিলাম। অনেক কিছুর আলোচনার আছে, সম্ভব হলে দ্রুত আসবেন। আমাদের দেরির ফলে আরেকটা খুন যেন না হয়ে যায়। আমরা এক যন্ত্র, যাকে মানুষ বলে ডাকা হয়। মাঝে মধ্যে হৃদয়ের চৈতন্যে ভুগি, আবার কখনো মস্তিষ্কের ধরিবাজিতে। সুটামকাইয়া রেলিংয়ে হেলান দিয়ে আছে। 15 তলা বিশিষ্ট বিশাল বিল্ডিংয়ের নিচে দেখা যাচ্ছে মায়ার শহর। অম্বরে সমাহার শশাঙ্ক আর তারার মেলা। উপর থেকে তড়িৎ গতিতে নিচে চোখ ফেরালে দেখা যায় কৃত্রিম আলোয় চকচক করা শহর। দূর থেকে দেখে এই শহর, এই দেশ, এই পৃথিবীকে যত সহজ সুন্দর মনে হয়, আদৌতে কি তাই? এই আধার আড়ালে ছুটবে মানুষ অপরাধের নেশায়। জুতোর খটখট শব্দে হাত নামায় শাবাব, পিছু ফিরে তাকায়। পুরো ছাদ জুড়ে আরও একটি নারী অস্তিত্বের আগমন। এসেই পেছনে হাত বাঁধল, সম্মান আর বিনার সুরে বলল, জিপ রেডি স্যার, বেরোতে হবে। শাবাব বলল, জায়গার নাম বলো। এখান থেকে 1 কিলোমিটার দূর যে জঙ্গল আছে, সেই জঙ্গলের পাশের রাস্তায়। শাবাব কপাল কুঁচকে বলল, উফ সাইফা, তোমাকে বলেছি অন্তত চট্টগ্রামের ম্যাপটা স্টাডি করো। এখনো কোনো এরিয়ার নাম জানো না? অসহ্য। শাবাবের উত্তরে ব্যতীত হয় হৃদয়, তবে ভুল তো তারই। অপরাধ তদন্ত বিভাগে শুধু অপরাধীকে ধরার বিচক্ষণ মস্তিষ্ক নয়, ভূগোলবিদ্যায়ও পারদর্শী হতে হয়। হাঁটা ধরেছে শাবাব। সাইফা গতি বাড়িয়ে এগিয়ে গেল লিফটের দিকে। বোতাম চাপার আগেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় শাবাব। সাইফা ঢোক গিলল, কারণ দুটো। এক কোণে কাজে যাওয়ার আগে মেজাজ চড়াও থাকে এসআই শাবাবের। দ্বিতীয় কারণ, বাবার আগেই সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো শাবাব। সিঁড়ি বেয়ে উঠবে, আবার সিঁড়ি বেয়েই নামবে, এটাই 2 নম্বর কারণ। ঘন সবুজ ঘেরা জঙ্গলের মধ্য দিয়ে এক সরু রাস্তা বয়ে গেছে। নেই কোনো যানবাহন, আর নাই কোনো মানুষ আছে। এই রাস্তার কোণ ঘেঁষে শির উঁচু করে দাঁড়িয়ে আছে রাশি রাশি ল্যাম্পপোস্ট। হাত পা ছড়িয়ে জমিনে পড়ে থাকা এক প্রাণহীন পুরুষের দেহে আলো ছড়াচ্ছে। ফরেন্সিক টিম আগেই এসে হাজির, পাশে অ্যাম্বুলেন্সও। আরও এক জিপ এসে থামল। দ্রুত পায়ে সাইফা এগোলেও শাবাবের পায়ের গতি অত্যন্ত ধীমে। সামনে একটি লাশ পড়ে আছে, তাতে তার কোনো ইয়ত্তা নেই, হাঁটছে আপন গতিতে। মৃতদেহের সামনে এসে হাঁটু ভাঁজ করে বসল, হাত উঁচু করে আঙ্গুল দিয়ে ইশারা করলো সাইফাকে। বোকা সাইফা বুঝতে পারল না কি চাচ্ছে শাবাব। আমতামতা করে জানতে চাইল, কি চাই স্যার? শাবাব মুখ তুলল, ঠোঁট জুড়ে হাসির রেখা ফুটিয়ে অবলীলায় বলে ফেলল, গ্লাভস দাও আহম্মক। ইশারা না বুঝলেও হাসি দিয়ে অপমানটা বেশ বুঝেছে সাইফা। মনে বেদনা দ্বিগুণ হলো। ঠোঁট চেপে নিল আপনা আপনি। নতুন বলে সিনিয়ররা এভাবে তাচ্ছিল্য করবে? শিখিয়ে পড়িয়েও তো নিতে পারে। নাক ফুলিয়ে গ্লাভস এগিয়ে দিয়েছে। নিজেও হাতে সাদা রঙের গ্লাভস পরে হাঁটু ভাঁজ করে বসল। শাবাব নিস্তেজ দেহের মুখ এদিক ওদিক বেঁকিয়ে দেখল, তবে চোখ থেকে এক জায়গায়। কপালে লিখিত সেই শব্দ, লুজার। হাত ছাড়া দিয়ে উঠে দাঁড়ায় শাবাব। সাইফাকে বডি চেক করতে বলে ফোন বের করল পকেট থেকে। কয়েক মিলি সেকেন্ড ফোন মেলায়। অন্য পাশ থেকে ফোন রিসিভই হতেই শাবাব বলল, কত দূর? অন দ্য ওয়ে ইন্সপেক্টর। আপনার জন্য গুড নিউজ আছে। রবিন চমকালো। গুড নিউজ? উৎসাহী গলায় জানতে চাইল, কি গুড নিউজ? আরেকটা মার্ডার হয়ে গেছে। কি অদ্ভুত! ফোন কানে রেখে কিছুক্ষণ থমবনে রইল রবিন। মার্ডার হয়েছে, এটা গুড নিউজ? আসলে আজব মানুষ তো বাপু। হতে পারে হেয় করছে রবিনকে। শুনেছে শাবাব প্রতিদ্বন্দ্বী মানসিকতার। রাগ হচ্ছে। কাজের খাতিরে সেটিও সংবরণ করে নিল। চল শক্ত করে জবাব দিল, 1.5 আওয়ার এর মধ্যে চট্টগ্রাম ব্যুরোতে পৌঁছাচ্ছি। শাবাব জবাব দেয় হেয়ালি করে, সময়টা অনেক দীর্ঘ, বাট ইটস ওকে, আইল ওয়েট। সাইফা নামক মেয়েটাকে ভীষণ বিরক্ত লাগে শাবাবের। কারণ জানা নেই, হয়তো যে কোনো বিষয়ে মেয়েটি ভীষণ নার্ভাস, তাই ঝটপট কাজ করতে পারেই না। ফোন আলাপের সময়কালীন পেছনে দাঁড়িয়ে হাঁ করেছিল, সেটাও অজানা নয় শাবাবের। পেছনে ফিরে চাইল, ভনিতা করে হেসে জানতে চাইল, আমি কি দেখতে সুন্দর সাইফা? থুতমতো খেয়ে গেল সাইফা। কেমন ধরনের প্রশ্ন এটা? চোখ পিটপিট করে মাথা নাড়ায়, মুখ ফসকে বেরিয়ে যায়, না না স্যার। আমায় অসুন্দর বলছো? আরেক দফা কথার মার পেঁচে পড়ে জবাব দেয়, আমি সেটা বলিনি স্যার। বুঝি না তোমাকে সিআইডিতে এনে কে ফেলে রেখে গেল? একজন মানুষ সুন্দর আর অসুন্দর দুটো একসাথে কি করে হয়? অপমানিত হতে হতে একদিন ডিপ্রেশনে ডুবে যাবে। উদ্ধার করার জন্য তথাকথিত সিনিয়র ইন্সপেক্টর শাবাব হাতটা পর্যন্ত এগিয়ে দেবে না।
শুধু কোমরে হাত রেখে বলবে আহাম্মক একটা। চক্ষু নত করে কাটকাট দাঁড়িয়ে রইল, উত্তর দেওয়ার সাহস নেই। মির্জা আছে বুড়োতে, নিজের মগজটা ভালোভাবে চেক করিয়ে নেবে তার কাছে। মুখে মধু পড়েনি ছোটবেলায়, তারই প্রমাণ স্বভাবের রুক্ষ গলা আর বাচন। তাকে কি পাগল ভেবেছে? পাগলের ডাক্তারের কাছে কেন যাব? মির্জার কাজে নিজের মনোবিজ্ঞানী মস্তিষ্ককে কাজে লাগিয়ে অপরাধীকে পাকড়াও করতে সাহায্য করা। একজন সাইবার এক্সপার্ট সাইফা আহমেদের চিকিৎসা করবে সে? বিষাদগ্রস্ত মন নিয়ে সামান্য দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছে। স্বস্তি মিলছে না একটু দুঃখ বিলাসও। তীব্র সিগারেটের ধোঁয়া বাতাসে উড়ে সাইফার নাকে মুখে। পাশে বসা মানুষটি মাঝে মধ্যে সিগারেটের কোম্পানি খালি করে দিতে সক্ষম, আর মাঝে মধ্যে সিগারেট এমনভাবে অবজ্ঞা করবে যেন কখনো ছুঁয়েও দেখেনি। ভাবনা চিন্তার ঘোর কাটল বিকট আওয়াজে। গভীর রাতে জঙ্গলের এলাকা ক্রস করার পূর্বেই কেউ গুলি ছুড়েছে। অপ্রস্তুত স্বভাব এবং সাইফা উভয় মাথা ঝুঁকিয়ে নিল। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ বরাবর গিয়ে লেগেছে। রাত্রির নির্জনতায় ঝিঝি পোকার ডাকাটাও ভয়ঙ্কর শোনাচ্ছে। ঘড়ির কাঁটা জানান দিল এখন রাতের ৩:৪৮। দুজোড়া কদম খড়খড়ে শুকনো পাতা বেয়ে এগিয়ে চলছে গহীন অরণ্যে। এক হাত মাথায় চেপে আছে সাইফা, অন্য হাতে টর্চ লাইট। ফোঁস ধ্বনিতে নিঃশ্বাস ফেলছে বারবার। পাগলের কারবার ছাড়া এসব কিছু না। এই ঘোর অন্ধকারে জঙ্গলের ভেতরে ঘোরাফেরা, এইসব কাজের চিন্তায় স্বভাব ছাড়া আর কারো মস্তিষ্কে আসতে পারে না। উদ্ভট কাজের মাস্টার মাইন্ড সে। খুঁজতে এসেছে কার এত বড় কলিজার পাটা যে তাদের জিপের দিকে গুলি ছুড়েছে। অ্যালার্ট থাকো সাইফা, আকস্মিক বলে উঠল স্বভাব। দেখত বিরক্ত সাইফা বলল, স্যার আছি। স্বভাব ফিরে যায়, এক হাতে কপালে আর এক হাতে টর্চ লাইট দেখে বিরক্তি সুরে বলে, অ্যালার্ট আছো? জি স্যার। গান কোথায় তোমার? সাইফা হাত নামায় কপাল থেকে। স্টারিংয়ে আঘাত পেয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এত সময় জগবৎ জঙ্গলে ঘুরে রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে। এর কথা শুনতে কোমরের পেছনে গুজে রাখা পিস্তল নিতে হাত বাড়ায়। তৎক্ষণাৎ ভরকে উঠল, পিস্তল সাথে নেই। হন্তদন্ত হয়ে এদিক ওদিক খুঁজছে, কোথাও পড়ে গেল না তো। নিজে হারিয়ে যাওয়ার অনুমতি আছে এই কর্মক্ষেত্রে। পিস্তল হারালে বিশাল জরিমানার মুখে পড়তে হবে। ভরকিত সাইফা করুণ চোখের স্বভাবের দিকে চেয়ে বলল, স্যার আমার গান। কোথায় তোমার গান? পাচ্ছি না স্যার। তাচ্ছিল্য করে স্বভাব বলে উঠল, ভেরি গুড অফিসার সাইফা, ভেরি গুড। শুধু তালি বাজানোর বাকি ছিল স্বভাবের। শুধু হাতে গান আর টর্চ লাইট থাকার কারণে সেই চিন্তা ধামাচাপা পড়ে গেছে। অপরাধীকে খুঁজতে এসে নিজেই অপরাধীর ন্যায় চক্ষু নত করে দাঁড়িয়ে আছে। এক বিভীষিকাময় নীরবতা। বারবার ঢোক গিলতে থাকা সাইফা নিজের মস্তিষ্ককে যথাসাধ্য চাপ প্রয়োগ করল। শেষ কোথায় রেখেছিল গানটা? চিন্তামগ্ন সাইফার কপালে আকস্মিক পিস্তল চেপে ধরে স্বভাব। ঘাবড়ে ২-১ কদম পিছিয়ে যায় তৎক্ষণাৎ। হৃদস্পন্দন দ্রুতগামী হল। বিস্ফোরিত চোখে স্বভাবের দিকে চাইলে দেখা মেলে তার চরম বিরক্ত গোমরা মুখ। লম্বা নিঃশ্বাস ফেলে স্বভাব আবারও তার তেতো মুখে অপমান ছাড়তে শুরু করে, বলে, এই হচ্ছে আজকালের সিআইডি অফিসারদের অবস্থা, যাদের কাজ হচ্ছে মৃত্যুকে চট করে ছুঁয়ে দিয়ে ফিরে আসা। সেই কিনা সামান্য বন্দুক তাক করায় বাচ্চাদের মতন ভরকে উঠেছে। হ্যাঁ, সেই মন ইউ। নিজের রাগকে আর সংবরণ করতে পারল না সাইফা। কপালের ব্যথার সাথে অপমানের চাপড় এসে পড়ছে একের পর এক। চোখ নামিয়ে মাত্রাতিরিক্ত কপাল কুঁচকে বলল, আমি নতুন, আমার অনেক কিছু এখনো শিখতে হবে, জানতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে। শুরুর দিকে সকলে ভুল করে, আমিও সময়ের সাথে আমার ভুল শুধরে নিব স্যার। তবে আপনি আমাকে কথায় কথায় ডিমোটিভেট করছেন, তাতে আমি কনফিডেন্স হারাচ্ছি। আমার কথায় কিছু মনে করবেন না। বাঁকা হাসে স্বভাব, বলে ওঠে, ইমপ্রেসিভ। সাইফা চোখ তুলে তাকায়, বলে, জি। এরকম অ্যাটিটিউড তোমার কাছে চাচ্ছিলাম। অবশেষে তোমার মগজের জট একটু খুলল। স্বভাব হাত পেছনে ঘুরিয়ে আরও একটি পিস্তল বের করে দিল। সাইফা এক পলক তার দিকে চেয়ে পিস্তল হাতে নেয়। কোড লেখা S23। এটা সাইফার গান। আরেক দফা চমকে তাকায় স্বভাবের দিকে। তার কাছে ছিল, যেহেতু এতক্ষণ সময় নষ্ট করার অর্থ কি? আপনার কাছে ছিল? তোমার চোখ ফাঁকি দিয়ে আমি তোমার গান গায়েব করেছি। এই ধরো 30 মিনিট হবে, তুমি এখন অব্দি আজ পাওনি। গান ফেরত না দিলে হয়তো জানতেও না। ভীষণ রকমের চতুর লোক সে। সজ্ঞানী, দক্ষ, বিচারশীল এবং সমস্যা সম্মোহনে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে নির্দ্বিধায়। গত একটা কেস সামলানো হয়েছে তার সাথে। সমস্যা সমাধানে সুস্থির এবং সঠিক পদক্ষেপ নেয় স্বভাব।
প্রবল মনোবল এবং পরিকল্পনাশীলতা দৃশ্যমান তার মাঝে। আগেই বোঝা উচিত ছিল সাইফার। মেপে কথা বলার সাবধানতা অবলম্বনেই সাইফাকে রক্ষা করতে পারবে এসআই শাবাবের ধারালো অস্ত্রের মতন মুখ থেকে। প্রভাতের অস্পষ্ট আলো ফুটতে শুরু করেছে। কালো চক্ষের মনি এখনও এদিক ওদিক খুঁজে ফিরছে এমন কাউকে যে নিজে থেকে আমন্ত্রণ জানিয়েছে তাদের গাড়িতে গুলি ছুড়ে। তবে এত খোঁজাখুঁজির পরও লাভ হলো না। ঠাট্টা করল আমন্ত্রণকারী, ডেকে নিয়ে উদাও হয়েছে। চঞ্চল কৌতূহলে বিধ্বস্ত করে হারিয়ে গেছে কোথাও গভীর মৃগয়ে উঁচু নিচু ভূমিতে। হয়রান সাইফার ফোনে একটি মেসেজ আসে। তৎক্ষণাৎ ডাকে শাবাবকে, বলে, স্যার এসআই রবিন রোজারিও এসে গেছেন, দ্রুত অপেক্ষা করছেন। চলো। তপ্ত নিঃশ্বাস সচ্চারিত করে শাবাব পিছু ফিরে হাঁটা শুরু করে রাস্তার দিকে। অনেকটা দূরে রাস্তা, গাড়িটাও নষ্ট হয়েছে গাছের সাথে ধাক্কা খেয়ে। কালো ধোঁয়া বেরোচ্ছিল সেই মধ্যরাতে। এখন কি অবস্থা কে জানে। জঙ্গল থেকে বের হতে হতে ফোন করলো শাবাব কাউকে। নতুন জিপ পাঠানোর জন্য আদেশ করে ফোন পকেটে গুজে ভোরের আলোর সাথে ঘুমান্ত পাখিদের জাগাতে কারো গলার সুর বাজল নিস্তব্ধ অরণ্য জুড়ে। মন্ত্রমুগ্ধ জন্তুদের মধ্যে লুকিয়ে আছে সত্যের গুপ্ত স্থান, রহস্যের বিশাল রাজ্যে। প্রহেরে মন্ত্রনাদের স্বর্গের সুখ অনুভব। এই অনুভূতি ভেঙে নেবে কোন অনুমান। অপেক্ষা করা নিয়ে অবহেলা করেই কথা বলেছিল শাবাব, অথচ নিজে এসেছে কাকডাকা ভোরে। বুড়োতে নির্ঘুম রাত্রি কাটিয়েছে রবিন। তার সঙ্গী হিসেবে ছিল ফরেন্সিক এক্সপার্ট আবির আর একটা ডেড বডি। সামান্য বিরক্ত হলেও প্রকাশ করল না। কাছের দরজা টেনে শাবাব এবং সাইফাকে ভেতরে আসতে দেখে নিশ্চিন্ত হয়, নিঃশ্বাস ফেলে। অপেক্ষা শেষ হলো। শাবাব ভেতরে প্রবেশ করেই রবিনকে দেখতে পায়। হাত এগিয়ে দিল হ্যান্ডশেক করার উদ্দেশ্যে, বলল, হ্যালো। রবিন উত্তর দেয়, হ্যালো এসআই শাবাব। শাবাব কিছু বলতে যাচ্ছিল, তার আগে আবির চেঁচায়। এগিয়ে আসে হন্তদন্ত পায়ে। পাশে দাঁড়িয়ে থাকা সাইফার কপালে ক্ষত দেখে বলেছে, ও গড, সাইফা ব্যথা পেলে কি করে? গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। ওহো, এসো ড্রেসিং করে দেই। সাইফা শাবাবের দিকে চাইল, যেমন অনুমতি চাইছে বিনা শব্দে। শাবাব তার চাহানের দিকে বিশেষ ধ্যান দিল না, উল্টো ঘুরে রবিনের দিকে মনোযোগী হয়। আবির পুনরায় বলল, কি হলো, এসো। জি আসছি। গোল টেবিল বৈঠক চলছে ভোর 7টায়। সময় কোনো প্রকার মিটিংয়ের না হলেও শাবাবের কাছে এটাই উপযুক্ত সময়। জুনিয়র অফিসার সহ বাকি সবাইকে নিয়ে বসেছে। ঘুম তাড়ানোর ব্যবস্থাও করেছে ঠিকঠাক। কফি মেশিনের কাছে দাঁড়ানো জামিল। এখানেই কুকিংয়ের কাজে নিয়োজিত সে। বেচারার ঘুম ভাঙায় এই সাত সকালে। এই মিটিংয়ে মনোরোগ বিশেষজ্ঞের কাজ কি সেটা মির্জা নিজেও জানে না। তারপরও বাধ্য হয়ে আসতে হলো এখানটায়। নিজেকে সেন্টার অফ অ্যাট্রাকশন বানিয়ে শাবাব বলল, এখানে উপস্থিত সকলেই এই 507 নম্বর কেসটা সম্পর্কে জানে। যদিও আমরা এই কেসের দায়িত্বে ছিলাম না, তারপরও স্টাডি করেছি। এর মাঝে মির্জা বলে ওঠে, আমার মনে হয় এটা কোনো লেট মি ফিনিশ মির্জা, লেট মি ফিনিশ। শাবাবের এরূপ পরিবৃত্ত আওয়াজে নিজেকে চুপ করায় মির্জা। কথার মধ্যে কথা বলা যে শাবাবের পছন্দ হয়নি সেটা 2 বাক্যের পুনরাবৃত্তিতেই বুঝে গেছে। শাবাব কয়েক সেকেন্ডের নীরবতা পালন করে ফের বলতে লাগলো, তো যেটা বলছিলাম, কেস স্টাডি করা হয়ে গেছে। বেসিক কিছু পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এই মার্ডারগুলো একই মানুষের দ্বারা হচ্ছে, একইভাবে মারা যাচ্ছে সকলে। সবার কপালেই একই লেখা, কোনো ধস্তাধস্তির কোনো চিহ্ন নাই, কোনো ফিঙ্গারপ্রিন্ট নাই। কিন্তু একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, মার্ডারগুলো এক্স্যাক্ট কোনো টাইমিং নাই। সময়ের ব্যবধান কোনোটাই 10 দিন, কোনোটাই 1 মাস, আবার কোনোটাই 3 মাস। আমার জ্ঞান যতটুকু বলে, যদি মার্ডারের কোনো একটা বিষয়কে কেন্দ্র করে এই খুনগুলো করছে, কখনো শহরে কখনো শহরের বাইরে, ইনফ্যাক্ট বেশিরভাগই শহরে। শাবাবকে চুপ থাকতে দেখে রবিন বলল, যে পয়জনের মাধ্যমে খুন করা হচ্ছে সেগুলো ভিকটিমকে কিভাবে দেওয়া হয়? ঢাকায় যিনি ফরেন্সিক এক্সপার্ট আছেন তিনি বললেন এই পয়জন ভীষণ রকমের বাজে টেস্ট করে। পানি অথবা কোনো তরল জিনিসের সাথে মিলিয়ে পান করালেও টেস্ট এমন বাজেই রয়ে যায়। কেউ কেন স্বেচ্ছায় খাবে এসব? সেই ভিত্তিতে আমার মনে হয় ভিকটিম আর কিলার দুজনই কোনো না কোনোভাবে পূর্ব পরিচিত। শাবাব উত্তর দেয়, হতেও পারে, আবার নাও হতে পারে। সাইফাও নিজের মতামত প্রকাশ করলো, বলে উঠল, সিরিয়াল কিলাররা সাধারণত বিকৃত মস্তিষ্কের হয়। হতে পারে কোনো সাইকোপ্যাথ, নিজের ইচ্ছে মোতাবেক মানুষ খুন করাই তার নেশা। শাবাব মির্জার দিকে চাইল।
বলল, তোমার কি মতামত মির্জা? অবশেষে সবার কথা শুনে নিজেও সুযোগ পেল মির্জা। শাবাব নিজেই তার মুখ থেকে কথা ছিনিয়ে আবার নিজেই সুযোগ দিচ্ছে। সুযোগের সদ্ব্যবহার করে মির্জা নিজের অভিজ্ঞতা অনুসরণ করে বলে শুরু করে, সাইকোপ্যাথ আর সোশিওপ্যাথ মেনশন করতে চাচ্ছি আমি এখানে, দুটো আলোচিত বিষয় মনোবিজ্ঞানে। তবে এই দুই ধরনের মানসিক রোগীদের মধ্যে ভিন্নতা আছে, আবার অনেক ক্ষেত্রে একই রকম। যেহেতু সাইফা সাইকোপ্যাথের কথা বলেছে, আমি বলবো হতেও পারে সে সাইকোপ্যাথ, আবার হতেও পারে সেই কিলার সোশিওপ্যাথ। মির্জার কথার প্রেক্ষিতে জিজ্ঞাসু রবিন রোজারিও জানতে চায়, পার্থক্য কি দুটোর মাঝে? সাইকোপ্যাথ সাধারণত ডেঞ্জারাস টাইপের হয়, আর সোশিওপ্যাথ অতটাও নয়। সাইকোপ্যাথ একটা মানুষ হতে পারে বংশগত অথবা সমাজবিরোধী কাজের প্রতি আকর্ষিত, সেখানে সোশিওপ্যাথ সামাজিক কোনো কারণে হয়। এই ধরুন কোনো মানসিক আঘাত, কোনো পুরনো ঘটনা যা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছে, অথবা সমাজ ও সমাজের মানুষের কাছ থেকে সে আঘাতপ্রাপ্ত, তারা সাইকোপ্যাথ থেকে কম ডেঞ্জারাস হয়। আমি একটু সহজ ভাষায় বললাম, আশা করি বুঝতে পেরেছেন। সাইফা বলে ওঠে, তাহলে কোনো সাইকোপ্যাথি হবে স্যার? একটার পর একটা মার্ডার করা কোনো ডেঞ্জারাস ব্যক্তির পক্ষেই সম্ভব। শাবাব সবার কথার মধ্যিখানে গম্ভীর সুরে বলে উঠল, আর সিআইডিকে উস্কানির সাহসও রাখে সে। মির্জা জানতে চায়, মানে? শাবাব উত্তর দিল, আমাদের গাড়িতে গুলি ছুড়েছিল ফেরার পথে। রবিন চমকায়, বেজায় অনুসন্ধিৎস হয়ে জানতে চায়, বডি আনার পরে? একই সুরে রবিন বলল, তাহলে সে ওখানেই ছিল। মনে তো সেটাই হচ্ছে। সাইফা বলল, আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। কোনো ক্লু পেয়েছেন কি? ক্লু এর কও ছিল না সেখানে। ঘন্টার পর ঘন্টা সার্চ করেছি। রবিন জানতে চাইল। মির্জা নিজের বিচক্ষণ মস্তিষ্ক খাটায়, ভাবনায় ডুবে অল্প সময়ের জন্য। খানিক সময় বাদে বলে, কিলার আপনাদেরকে উস্কানি দিয়েছে, চেইজ করেছে। ধরে নিন সে একজন সাইকোপ্যাথ, তাহলে বলবো সে খুবই ঠান্ডা মাথার খেলোয়াড়, যেমন বাকি সাইকোপ্যাথরা হয়। মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলতে জানে বেশ এরা। এই যে যেমন আজকের ঘটনায় দেখুন, হয়তো সে জানতো ওই লোকটা এখানেই মারা যাবে, সে উপস্থিত ছিল ওই জঙ্গলে, সবটাই দেখেছে। হয়তো পরে ভাবলো না, শুধু খুন করে স্বস্তি মিলছে না, যারা খুনের তদন্ত করছে তাদের চেইজ করা যাক। গাড়িতে গুলি ছুড়েছে ইচ্ছাকৃতভাবে, যেন তোমরা তাকে খোঁজো, আর নিজেকে লুকিয়েছে সেইভাবে যেন তোমরা খুঁজেও না পাও। শাবাব কথার তালে বলল, এতে তার মধ্যে বিজয়ী মনোভাব তৈরি হয়েছে, তাই তো? মির্জা উত্তর দেয়, রাইট। সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে সে ভুল করেও কোনো ভুল করছে না, কোনো এভিডেন্স রাখছে না নিজের বিরুদ্ধে। এক জুনিয়র অফিসার ফাহাদ বলে ওঠে, এভাবে কি কিলারকে সাইকোপ্যাথ ধরে নেওয়া ঠিক হবে? হতেও পারে সে একজন সাধারণ ব্যক্তিত্ব। ফাহাদের মতামতের গুরুত্ব দিয়ে শাবাব উত্তর দেয়, প্রাথমিকভাবে তাকে আমরা একজন বিকৃত মস্তিষ্ক ভেবে না হয় বললাম, কারণ এতগুলো মার্ডার করার জন্যও অনেক সাহসের তো প্রয়োজন। সবার চিন্তার মধ্যমণি একজনই, সে হচ্ছে খুনি। রবিন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। ঘুরে ফিরে একই আলোচনা। তারাও নিজেদের বুড়োতে বসে এই আলোচনাটাই করেছিল, কিন্তু মির্জা থাকায় এখানে কিছু ভিন্নতা আছে। চট্টগ্রাম ব্যুরোর টিম বিশাল, প্রত্যেক সেক্টরে এক্সপার্ট। নিজেকে মনে মনে সান্ত্বনা দিল রবিন, এবার হয়তো কিছুদের বেশি এগোনো যাবে। ঠোঁট কামড়ে নেয়, চোখে ভাসছে শুরু থেকে সবকিছু। প্রথম খুন, দ্বিতীয় খুন, ধীরে ধীরে একটার পর একটা খুন। দুপুর 12টায় আমরা ব্যুরোতে আসবো। আবির বডির পোস্টমর্টম করে ফেলেছ নিশ্চয়ই। আমি 12টার আগে রিপোর্ট চাই। সাইফা, গতকাল যেখানে এই বডি পাওয়া গেছে সেই এরিয়ার সকল সিসিটিভি ফুটেজ আমি চাই। ফাহাদ এরিয়ার আশেপাশে মানুষ সেট করো, হ্যাঁ? আর এসআই রবিন, আপনি আমার সাথে থাকবেন। এখন হোটেলে গিয়ে রেস্ট করতে পারেন। একাই এসেছে রবিন। হোটেল চেক ইন করার সময় পেরিয়ে গেছে বহু আগে। তারপরও ক্লান্ত শরীর আর ঘুমে জর্জরিত চোখ নিয়ে ক্যাব থেকে নামলো। লাগেজ নিয়ে রিসিপশনের দিকে হেঁটে যেতেই চোখ কপালে। ভূত দেখার মতন চমকে উঠেছে।
ঘুমের চোখে ভুল দেখছে না তো? দ্রুত পায়ে হাঁটা দিল। লাগেজ পেছনে ফেলেই এসেছে। এসেই সামনে দাঁড়ানো মানুষটির দিকে প্রশ্ন ছুড়ে দিল। তুমি হোয়াট আর ইউ ডুইং হিয়ার? চক্ষু সম্মুখে রামসাকে দেখে রবিন প্রতিক্রিয়াহীন হয়ে পড়ল। প্রশ্ন একটাই ঘুরপাক খাচ্ছে, সেখানে কি করে এলো? প্রেমিকের দাঁত বের করে হাসিটা রবিনের এই মুহূর্তে সবচেয়ে বিশ্রী লাগছে। বোকার মতন উত্তর না দিয়ে হাসার অর্থ কি? হাত টেনে অন্য পাশে নিয়ে যায় রবিন, বলে, কথা বলছো না কেন? এখানে কি করছো? রামসা মুখের হাসি বজায় রেখে বলল, কথা রাখলাম এসআই রবিন রোজারিও, আপনি তো সেটাও পারেননি। রবিনের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো। মানে? হাত ছাড়িয়ে নিল রামসা। মুখের হাসিটাও ইতোমধ্যে বিলীন। বুকে হাত বেঁধে বলল, কি কথা ছিল রবিন? গতকাল রুফ গার্ডেনে দেখা করার কথা ছিল কিনা? হ্যাঁ ছিল, কিন্তু তোমাকে আমি টেক্সট করে জানিয়েছি আমার আর্জেন্ট কাজে চট্টগ্রাম আসতে হবে। আমিও এসে গেছি তোমার পিছু পিছু। রামসার খাপছাড়া কথায় মেজাজ বিগড়ে গেল রবিনের। মাথায় বুদ্ধিশুদ্ধি বলে কিছু আছে এই মেয়ের, নাকি ভবগুড়ের মতন ঘুরপাক খেয়ে মস্তিষ্ক হারিয়েছে কোথাও? খেয়ালই করবে না রামসা, বলো কেন এসেছো, কখন এসেছো? ছোট্ট নিঃশ্বাস ফেলে রামসা বলতে লাগলো, একটু আগে এসেছি। তুমি আমাকে টেক্সট করার পর ভাবলাম তোমার সাথে যেহেতু এভাবে সময় কাটানো হবে না, তাহলে না হয় তোমায় সারপ্রাইজ দেই, আলাদা দুজন সময়ও কাটাই। আমি এখানে কাজ করতে এসেছি, ঘুরতে নয়। তোমার সাথে সময় পরেও কাটানো যেত। আকস্মিক মুখের ভঙ্গি পরিবর্তন হলো রামসার, যেন বিষাদের এক কালো মেঘ মাথার উপর ঠাঁই নিয়েছে। আধার ঘনাচ্ছে রামসার শুভ্র মুখে। সময় কখন শেষ হয়ে যায়, কখন বদলে যায়, কে বলতে পারে রবিন? চট করে রাগটা কমে যায় রবিনের। এরূপ কথায় ক্ষুদ্র ভয় দানা বাঁধল। রামসার ভাঁজ করা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এভাবে বলছো কেন? সময় কেন শেষ হবে, কেন বদলাবে? ফিক করে হেসে উঠে রামসা, বলে, ভয় পেয়েছো? এভাবে কথা বললে ভয় পাওয়ারই কথা। আমি কথার কথা বললাম, টেনশন নিও না। আমিও তোমার সাথে ডিটেকটিভগিরি শুরু করব, কেমন? সাইফা বসেছে কম্পিউটার স্ক্রিনের সামনে। মাঝে মধ্যে নিজেকে মনে হয় যান্ত্রিক। ভাবতে বসে কেন এই সেক্টর বেছে নিল। সে তো প্রকৃতিপ্রেমী। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার মনোযোগী হয়। আশপাশের সিসিটিভি কন্ট্রোল রুমে কল করে ফুটেজ চেয়েছে। তারা জানালো আধ ঘন্টার মাঝেই চলে আসবে তার কাছে। সময় কাটাতে ইচ্ছে হয় মাঝে মধ্যে, একা একান্তে, তবে হয়ে ওঠে না স্বভাব নামক লোকের কারণে। যেদিন থেকে জয়েন দিয়েছে একের পর এক কাজ। ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জলজল করে ভেসে ওঠে শাবাবের প্রোফাইল। জ্বলন্ত সিগারেট হাতে দাঁড়িয়ে আছে সমুদ্র তীরে। কেমন যেন ছন্ন ছাড়া একটা ভাব। নামের পাশে নেই কোনো পদবি, শুধু শাবাব। সাইবার এক্সপার্টের তদন্তকারী মস্তিষ্ক জেগে ওঠে। শুরু করলো তদন্ত। শাবাব নামের এই লোকের প্রোফাইল। দু একটা ছবি আছে, সেগুলো মুখ বোঝা যায় না তেমন। আরও স্ক্রল করতে করতে দেখলো পুরনো এক হাস্যোজ্জ্বল ছবি। ঘোড়ার সমগতিতে মস্তিষ্ক বলে বসল, সে হাসতেও জানে, বাহ। কোনো কারণবশত চোখ আটকে যায় এই ছবিতে। জুম করে দেখতে লাগলো সাইফা। পরপর মন বলল, দেখতে সুদর্শন, কিন্তু মুখে কিঞ্চিত হাসি ফুটেছে। আনমনে হাসছে সাইফা নিজের অজান্তে। কেন? কথায় কথায় অপমান করা লোককে দেখে কিসের হাসি? কম্পিউটারের মতো করে ব্রেন সিস্টেম জবাব দিল, প্রেমে পড়ার পূর্ব মুহূর্ত, ভালোবাসা নামক ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে আপনার মন। বি অ্যালার্ট অফিসার সাইফা। ঝুঁকে পড়েছিল ফোনের দিকে। বিদ্যুৎ গতিতে পিছু হটে গেল সাইফা। কিসব উদ্ভট চিন্তা চেতনা এসব। একাকী কথা বলছে মস্তিষ্ক। দ্রুত শায়েস্তা করে নিল এই অভদ্র মস্তিষ্ককে। চিন্তার ময়দানে প্রয়োজনের চেয়ে বেশি দূর দৌড়ে চলে যাচ্ছিল। পুনরায় ধরে এনে ঠিক জায়গায় প্রতিস্থাপন করে। প্রেমে পড়বে সে, তাও স্বভাবের? অসম্ভব। প্রতিদিনের ন্যায় কাজ নির্মিত দরজা ঠেলে ঠিক নিজের সময় মতো বুড়োতে এসে হাজির স্বভাব। তাকে দেখার সাথে সাথে জামিল কফি মেশিনের সামনে দৌড়ে গেছে। নিজের চেয়ারে আরাম করে বসে রুমাল দিয়ে তার প্রাণপ্রিয় পিস্তল পরিষ্কার করছে। দুহাতে কাজ করতে করতে নাচেই সাইফার উদ্দেশ্যে বলল, কাজ কত দূর? নিজেকে কল্পনা জগৎ থেকে পুরোপুরি বাস্তবে এনে সাইফা বলল, সিসিটিভি ফুটেজ এসছে মাত্র, চেক করছি। ওকে, হারি আপ। সাইফার সাথে কোনো প্রকার তর্কে জড়ায়নি আজ। কাজে দেরি হওয়ায় কোনো অপমানজনক কথাও শোনালো না। আবিরের দিকে চেয়ে বলল, আর তোমার কাজ? আবির উত্তর দেয়, আমার কাজ শেষ। বডির কিছু স্যাম্পল নিলাম, টেস্ট করে জানাচ্ছি। কাজগুলো দ্রুত করো, ঢিলামি করবে না। ওকে বস।
রবিন এসে হাজির। নির্ধারিত সময়ের চেয়ে একটু বেশি সময় নিয়েছে। সাথে তার নতুন মুখ, এক নারী চরিত্র, অপরিচিত। ভোরের দিকে সে ছিল না। সবচেয়ে বুঝদার মেয়েটা আজ রবিনের কাজ বুঝল না। বাধ্য হয়ে নিয়ে আসতে হয়েছে তাকে। কে জানে কি ভূত চেপেছে মাথায়। সেও চায় ইনভেস্টিগেশনের আংশিক ভাগিদার হতে। মিথ্যাটাও শিখিয়ে পড়িয়ে এনেছে রবিনকে। এক হৃদয়ের দুর্বলতার কাছে অসহায় সে। না হয় কোনোদিনও কাজের মধ্যে তাকে নিয়ে আসতো না। রবিন এসেই বলল, বেশি দেরি করে ফেললাম না তো? শাবাব উত্তর দেয়, একটু তো করেছিনি বটে। রবিন কত ধৈর্যের পরীক্ষা দেবে। শাবাবের কথার ধাঁচ অপমানের দিকে ইঙ্গিত করে বারবার। বাবার আদেশের কাছেও হার মানা ছেলেটি নিজের রাগী মনোভাবকে ধামাচাপা দিল। মিথ্যে হেসে বলে, আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। উনি কে? ওর নাম রামশা ডিসুজা, ক্রাইম রিপোর্টার। শাবাব সন্দেহের দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, ঠিক তো? রামশা জবাবে বলে, হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? আমি আপনাদের সাথে থেকে কাজ করতে চাই। এই পুরো কেসটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে চাই। শাবাব বলে, আইডি দেখি। সামান্য নীরব হলেও তৎক্ষণাৎ পরিস্থিতি সামলে নিল রামশা। অহেতুক ব্যাগে অভিযান চালায়। কোনো আইডি কার্ড নেই তার কাছে। তারপরও ভনিত করে বলল, ও শিট, আইডি কার্ডটা বোধহয় হোটেলে ফেলে এসেছি। শাবাব মুখ ফিরিয়ে বাঁকা হাসে। পরপর রবিনের দিকে চেয়ে বলে, দায়ভার বহন করতে পারবেন তো? অস্পষ্ট বাক্য হলেও কথার অর্থ বুঝেছে রবিন। উত্তরে নিচু গলায় উত্তর দেয়, পারবো। ধরে নিন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন, একদম জনমানব শূন্য একটা রাস্তা। রাস্তার দুই ধারে গভীর ঘন জঙ্গল। জীবনের অন্ত ঘনিয়ে আসছে। মাত্র 8 থেকে 10 ঘন্টা সময় হাতে। কি করে উপভোগ করবেন সময়টাকে? কি করে কাটাবেন প্রফেসর? পেট পুড়ে খাওয়া দাওয়া শেষে বড্ড এক অদ্ভুত কণ্ঠস্বরের মানুষের কথা শুনে চমকে উঠল প্রফেসর রাজিন। উদ্ভট প্রশ্নের পাশাপাশি বুঝে উঠতে পারছে না কণ্ঠস্বরের মালিককে, একজন নারী নাকি পুরুষ। মুখ আবৃত মাস্কে, বিশাল আকৃতির দেহ, দানবীয় আকার। ছাত্রীর রেস্টুরেন্টে প্রথমবার খেতে এসে এমন প্রশ্নের শিকার হবে ভাবেনি। আশপাশ কোলাহল শূন্য। সুস্বাদু খাবারে এতই মগ্ন ছিল যে রেস্টুরেন্টে সে ব্যতীত আর কারো উপস্থিতি নেই খেয়াল করতেই ভুলে গেছে। সামনে দাঁড়ানো মানুষটিকে ভয়ানক লাগতে শুরু করে। তিয়াত্তর শুকনো ঢোক গিলে বলে, আপনি কে? এসব কেমন প্রশ্ন করছেন আমাকে? ভয়ানক কণ্ঠে হাসির আভাস পাওয়া গেল। উত্তর দিল, আমাকে জেনে কি করবেন? মৃত্যুর পর যদি চেনার সুযোগ থাকে তাহলে আমায় নিজের মৃত্যুদূত হিসেবে ধরে নেবেন আপনি। উঠে দাঁড়ালেন প্রফেসর রাজিন। উত্তেজিত গলায় বললেন, ফাজলাম হচ্ছে নাকি এখানে? না। আমি কি সিকিউরিটিকে ডাকবো? ডাকুন। এখানে আমি আর আপনি ব্যতীত আর কারো অস্তিত্ব নেই। আমার জানা মতে ফোনে নেটওয়ার্ক পাবেন না, আর ল্যান্ডলাইন সংযোগ বিচ্ছিন্ন। উত্তেজনা ভয়ে পরিবর্তিত হলো। আশেপাশে চেয়ে দেখল রেস্টুরেন্টের মূল ফটক বন্ধ। তারপরও এগিয়ে গেল। দরজার হাতল চেপে ধরে খোলার চেষ্টা করছে, যেমনটা মস্তিষ্ক আগেই জানান দিয়েছিল দরজা লক করা। জীবনে কোনো পাপ আছে প্রফেসর? কোনো পাপ করেছেন কখনো? আপনার জীবনের মাত্র 8 ঘন্টা বাকি, স্বীকার করে নিন। প্রফেসর রাজিন পিছু তাকায়, কথার জবাবে বলে, কিসের পাপ? আমি কোনো পাপ করিনি। কেন আটকে রেখেছেন? আমাকে যেতে দিন, ভালো হবে না বলছি। খারাপের শুরু এইখান থেকেই। আমি শেষবার বলছি, যেতে দিন আমায়। পুলিশ ডাকবো আমি। নিজের পাপ স্বীকার করুন। আমি কোনো পাপ করিনি, চেঁচিয়ে ওঠে প্রফেসর রাজিন। করেননি? তাহলে আপনার সামনে থাকা সুস্বাদু ফ্রাইড রাইস চিকেনে পয়জন মিশিয়ে কি ভুল করে ফেললাম? রুহ কেঁপে ওঠে প্রফেসর রাজিনের সামনে। অদ্ভুত দেখতে মানুষটির শেষ বাক্যে স্তব্ধ হয়ে গেল সম্পূর্ণ কায়া। চোখের সামনে মনে হচ্ছে মৃত্যুদূত দাঁড়িয়ে। সময় দিয়েছে 8টি ঘন্টার। নিজেকে হুঁশে ফেরায়। বুকে গলায় হাত বুলাতে থাকে। আসলেই কি তার শরীরে বিষ প্রবেশ করেছে? মজা করে খাবারের সাথে বিষাক্ত পদার্থ খেয়ে নিলনি। নিজের গলার সর্বোচ্চ শক্তি দিয়ে চেঁচালো, বলল, মিথ্যে, মিথ্যে কথা। আমি কোনো বিষ খাইনি। মিথ্যে বলছেন আপনি। চেয়ার টানার কর্কশ শব্দ ভেসে ওঠে সম্পূর্ণ রেস্তোরাঁ জুড়ে। সম্পূর্ণ কালো রঙে আবৃত মানব অথবা মানবী অবয়ব দুটো চেয়ারে নিজের দেহকে ঠাঁই দিয়েছে। এক চেয়ারে পিঠ এলিয়ে সামনের চেয়ারে পা তুলে বসল। মিথ্যা আমি বলিনি। একের পর এক লাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভয়ের পরিমাণ বেড়ে 4 গুণ। অস্পষ্ট লাইটের আলোয় ভয়ঙ্করতম পরিস্থিতি সৃষ্টি হয় ক্ষণিকের মাঝে। হাত পায়ের কম্পন ঊর্ধ্বগতিতে উপরে উঠছে।
মস্তিষ্ক জট পাকিয়ে আক্রমণ করার বুদ্ধি দিচ্ছে, তবে হৃদয় এই বুদ্ধিকে স্বীকৃতি দিতে নারাজ। 1 ঘন্টা আগে এসেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নতুন উদ্বোধন হওয়া রেস্তোরাঁয় ভুঁড়ি ভোজ করতে। এই খাবার কি আসলেই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে? কি চাই আপনার আমার কাছে বলুন, কি চাই? আমার খাবারে কেন বিষ মিশালেন? বিকট ভয়ানক হাসি ঝংকার তুলে, তৎক্ষণাৎ থেমেও যায়। খোপায় মোড়ানো রেস্তোরাঁয় দুজন ব্যক্তির মাঝামাঝি আলাপন চলছে। মৃত্যুকে ভয় করে জানতে চাইছে মৃত্যুর কারণ প্রফেসর রাজিন। অপরদিকে অজ্ঞাতনামা ব্যক্তি জানতে চাইছে তারই কোনো পাপের গল্প। উত্তর নেই, তবে প্রশ্নের ঝাঁক চতুর্দিকে। পাপিষ্ঠকে তার পাপের শাস্তি প্রদান করতে। আমি কোনো পাপ করিনি। আরো একবার মস্তিষ্কে চাপ প্রয়োগ করে দেখুন না, মনে পড়লে পড়তেও পারে। মনে পড়ছে না। আরেক দফা চেঁচায় প্রফেসর রাজিন। অবয়বটি চেয়ার ফেলে উঠে দাঁড়ালো। কালো জ্যাকেটের পকেট থেকে লাল রাঙা মার্কার পেন বের করে বিদ্যুতের গতির ন্যায় সামনে এগিয়ে আসছে। আপনা আপনি পিছু হটে যায় রাজিন। কাছাকাছি আসতে আসতে একদম তার কয়েক ইঞ্চি দূরত্বে এসে থেমেছে। গ্লাভসে ঢাকা কালো হাতের সাহায্যে গলা ঠেসে ধরল। অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে শুরু করেছে কয়েক সেকেন্ডে। রাজিনের চক্ষুকোটর থেকে বেরিয়ে আসবে যেন। মুখ খুলে শ্বাস নেওয়ার চেষ্টায়। বয়সের জোরে এই তাগড়া অবয়বের সাথে পেরে উঠছে না সে। হাত শক্ত করে চেপে ধরল সামনে দাঁড়ানো ভয়ঙ্কর ব্যক্তির। ছাড়ানোর চেষ্টা চলছে আপ্রাণ, তবে ব্যর্থ। এত মন ভোলা শিক্ষক কি করে হয় কেউ? শিক্ষকের অতীত বর্তমান সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। আপনি কেমন শিক্ষক? সুপথ দেখানোর কারিগর আপনি? পথভ্রষ্ট হয়েছেন, ভেবেছিলেন বেঁচে যাবেন? প্রফেসর রাজিন মাথা দুদিকে দোলায়, সামান্য আলগা হয়ে আসে হাতের চাপ। মাথা উঁচু করে কপালের অংশে লাল কালিতে লিখেছে আবারও একই শব্দ লুজার। পুনরায় মুখ খুলে বলে, আপনার কপালে বড় বড় অক্ষরে লুজার লিখেছি, যেন আপনার মৃত্যুর পর মানুষ জানে ইউ আর নট আ টিচার, ইউ আর আ লুজার। পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ ছিল প্রফেসর, করেননি। দিব্যি ঘুরে বেরিয়েছেন পথে ঘাটে সাধারণ মানুষের মতো। আপনার এই সাধারণ জীবনযাপন না আমার একদমই সহ্য হচ্ছিল না, একদমই সহ্য হচ্ছিল না। আকস্মিক গলা ছেড়ে দিলে জমিনে ধপাস করে বসে পড়ে প্রফেসর রাজিন। উচ্চ আওয়াজে কেশে উঠছে। মনে হচ্ছিল পয়জন তাকে ধীরে ধীরে শেষ হওয়ার আগেই সে নিঃশেষ হয়ে যাবে। ঠিক সময় বুঝে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। এক পা ভাঁজ করে অজ্ঞাত ব্যক্তিটি তার বরাবর বসল। কি ভেবেছিলেন সময়ের আগেই পৃথিবী ছাড়া হবেন? আমাকে এত নির্দয় ভেবেছিলেন বুঝি? না প্রফেসর, আমি আপনাকে আপনার মৃত্যুর 10 কদম দূরে এনে ছেড়ে দিয়েছি। নিজে এগোবেন তার দিকে, প্রতি কদমে উপলব্ধি করবেন জীবন কি আর জীবনের ভুলটা কি। উত্তর দেওয়ার মতন অবস্থায় নেই প্রফেসর রাজিন। খটখট করে দরজা খুলে গেল। ইশারা করা হলো তাকে বেরিয়ে যাওয়ার জন্য। নিজের সাথে যুদ্ধ করে উঠে দাঁড়ায় রাজিন। নড়বড়ে কদমে চেষ্টায় আছে দৌড়ে পালানোর। পিছু ডাকে সেই মানুষটি, বলে ওঠে, মৃত্যুদূতের নাম জানতে চাইলেন না যে? থমকে দাঁড়ায় প্রফেসর রাজিন। পিছু ফিরে যায়। নামটা জানা উচিত। অন্তত তাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া মানুষের নামের মাধ্যমে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যাবে, সে জীবিত থাকুক আর না থাকুক। ভাঙ্গা গলায় জানতে চাইল, কি নাম? কয়েক সেকেন্ডের থমথমে নীরবতা ছেয়ে যায়, যেন ঝিঝি পোকারও ডাক থামিয়ে দিল। দূর আধারে কালো আবরণে আবৃত মানুষের কাছ থেকে জবাবের আশায় কয়েকবার পলক ফেলে প্রফেসর রাজিন। ঘেমে একাকার সম্পূর্ণ। কিছু সময় দিয়েই এক ভারী ভয়ানক কণ্ঠে উত্তর আসে, আনাম। পদপৃষ্ঠ তীব্রভাবে ক্রমাগত। জরাগ্রস্ত সব জীবনহানির দিকে এগিয়ে চলছে নিজে থেকে। মেনে নিয়েছে জীবনের সময়সীমার স্বল্পতা, তারপরও শেষ চেষ্টা করে যাবে। অলৌকিকভাবে বেঁচে গেলে সৌভাগ্য, মৃত্যুবরণ করলে তাকে বিনা কারণে মৃত্যু দেওয়া মানুষের সমস্তটা ফাঁস করে দিয়ে যাবে। এই অভিপ্রায়ে পায়ের গতি বাড়িয়ে গেল কালী মন্দিরের পাশের থানায়। পুলিশের কাছে সাহায্য চাইবে। তারা ঠিক খুঁজে নেবে আনাম নামে এই অজ্ঞাত মনুষ্যকে। প্রবল বেগে দক্ষিণা হাওয়া বইতে শুরু করে আকস্মিক। আকাশের গর্জন জানান দিল ঝড় উঠবে। মন্দিরের ঘণ্টার আওয়াজ বাজছে অনবরত। চোখে মুখে ধুলো মাখা। থানার লাইট চোখে পড়তে আরও একটু জোর বাড়ায় হাঁটার। এক প্রকার দৌড়ে যায় প্রফেসর রাজিন। থানার দরজা ধরে দাঁড়িয়ে হাঁপিয়ে বলতে লাগলো, আমি মারা যাব, আমি মারা যাব। কনস্টেবল দ্রুত পায়ে এগোয়। অদ্ভুত কথার বিপরীতে প্রশ্ন ছুড়ে বলে, মারা যাবেন মানে? আমাকে বিষ দেওয়া হয়েছে খাবারের সাথে মিশিয়ে। যে বিষ দিয়েছে সে নিজে বলেছে আমার জীবনের মেয়াদ 8 থেকে 9 ঘন্টা। মাথার উপর হলুদ বাল্বের আলো প্রজ্বলিত। সমক্ষ সেদাব ছড়াচ্ছে প্রফেসর রাজিনের কপালে। মধ্যিখানে লাল কালিতে কিছু একটা লেখা। ঘামে ভিজে প্রায় অদৃশ্য।
মার্কার পেনের কালিটা টিকতে পারেনি। আংশিক ল আর র অক্ষরটা বোঝা গেল, তবে পূর্ণাঙ্গ শব্দ নয়। সামনে ইন্সপেক্টর বসে আছেন, গ্লাস ভর্তি পানীয় দিয়েছেন প্রফেসর রাজিনকে এগিয়ে, সাথে কিছু সময় সুস্থির হওয়ার জন্য। ইন্সপেক্টর মাহফুজ সরু চোখে রাজিনকে দেখে নিলেন কয়েক দফা। নাজেহাল, শঙ্কিত দশা। সময়ের কোটা পূর্ণ মনে হলো মুখ খুলে ইন্সপেক্টর মাহফুজ জানতে চেয়ে প্রশ্ন করেন, আপনি এবার ঠান্ডা মাথায় বিস্তারিত বলেন, কি সমস্যা? কে আপনাকে মারতে চায়? কণ্ঠে ছটফটানি বাড়ল। উত্তরে রাজিন বলল, মারতে নয়, মেরে ফেলেছে অলরেডি। আমি কিছুক্ষণ আগে আমার নতুন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম রাতের খাবার। সেখানে আমার খাবারে বিষ মেশানো হয়। এক বিশাল দেহের লোক আসে, জানি না নারী না পুরুষ, অহেতুক জেরা করে আমাকে জানায় নিজ থেকেই যে সে আমার খাবারে বিষ মিশিয়েছে। তারপর আমি রেস্টুরেন্টের আশপাশে চেয়ে দেখলাম কোনো মানুষ নেই। আমার গলা চেপে ধরা হলো, আমার কপালে লুজার শব্দ লিখে দেওয়া হয়েছে। ইন্সপেক্টর মাহফুজ এতটুকু শুনে রাজিনকে থামায়। এত কথার মধ্যে তার মনেও প্রশ্ন জমেছে। দ্রুত করে ফেলাই ভালো। হাত তুলে থামতে ইশারা করে, বলে, খাবার খেতে এত মগ্ন ছিলেন যে আশেপাশে শূন্য হয়ে গেছে, কোনো খবর রাখেননি? রাজিন ঢোক গিলে বলল, আমি আমার ফোনে মুভি দেখছিলাম আর খাচ্ছিলাম। টিচার হওয়ার সুবাদে আমাকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রেস্টুরেন্টে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, ম্যানেজার বলে গিয়েছে। আচ্ছা, আপনার সেই স্টুডেন্ট কোথায়? তার ম্যানেজার বেরিয়ে আসার আগে তাকে দেখেছিলেন? আমার স্টুডেন্ট শহরের বাইরে। আর না, আমি আসার সময় না কোনো মানুষ ছিল না কোনো ম্যানেজার, শুধু 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 আনাম ছিল। আনাম? আশ্চর্য হয়ে জানতে চাইলেন ইন্সপেক্টর মাহফুজ। যে খাবারে বিষ মিশিয়েছে। উদ্দীপিত গলায় ইন্সপেক্টর মাহফুজ জানতে চাইলেন, আচ্ছা, আপনার মনে আছে সে দেখতে কেমন? আপনি বললেন বিশাল দেহের লোক। তার কেন এমন বৈশিষ্ট্য যেটা আপনার মনে পড়ছে? ভিন্ন কিছু, কোনো মার্ক, কোনো বিহেভিয়ার? ভঙ্গুর মুখভঙ্গি প্রকাশ করে প্রফেসর রাজিন জবাব দেয়, অদ্ভুত কণ্ঠস্বর ছিল তার, যেন কোনো রোবট কথা বলছে। নারী পুরুষ কারো মতনই ছিল না আওয়াজ। আর তার সম্পূর্ণ শরীর কালো আর গাঢ় খয়েরি রঙের কাপড়ে আবৃত ছিল, চোখটা পর্যন্ত প্রকাশ নেই। বলেই খুক খুক করে কেশে ওঠে প্রফেসর রাজিন। আতঙ্কগ্রস্ত হয়ে ঘড়ির দিকে নজর বোলায়, যেন ঘন্টা গুনছে নিজের জীবনের। কাশির জোর অল্প অল্প করে বাড়তে শুরু করলে ইন্সপেক্টর মাহফুজ উঠে দাঁড়ায়। আরও এক গ্লাস পানি দিয়ে দুজন কনস্টেবলকে ডাকলো, একজনকে আদেশ করলো, দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো, ওনাকে যত দ্রুত সম্ভব হসপিটালে ভর্তি করাও, আমি আসছি। থানায় থাকা ডাক্তার প্রাথমিক পর্যায়ের ব্যবস্থা গ্রহণ করছে। কখনো স্বাভাবিক আবার কখনো বড্ড অস্বাভাবিক আচরণ করছে রাজেন। আধ ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স এসে হাজির। সমস্ত ডিটেল প্রদান করে পাঠানো হয় রাজিনকে হসপিটালে। থানার দরজায় দাঁড়িয়ে ছুটে অ্যাম্বুলেন্সের লাল নীল বাড়ির দিকে চেয়ে ইন্সপেক্টর মাহফুজ দৃষ্টি সীমানার বাহিরে চলে যেতেই মাথা ঘোরায়। সহকারী ইন্সপেক্টর মিশালকে বলল থমথমে গলায়, শাবাবকে কল লাগাও। এসেই শাবাব? হ্যাঁ। কিন্তু কেন স্যার? আমার মনে হচ্ছে শাবাব তার কেসের প্রথম ক্লু পেয়ে গেছে। চারকোনা টেবিলের উপর টেবিল ল্যাম্প জ্বলছে। এক হাতে টেবিলে ছড়িয়ে নিজের ভারী মাথাটাকে সেখানে ঠাঁই দিয়েছে শাবাব, অন্য হাতে কলম। মাথা নামিয়েই আঁকাআঁকিতে ব্যস্ত। কোনো প্রাকৃতিক দৃশ্য নয়, ছক, অপরাধীকে কাবু করার ছক। ফোন বাজলে মাথা তুলল, রিসিভ করে বলল, বলো মিশাল। আমি মাহফুজ। ইয়েস ইন্সপেক্টর মাহফুজ, রাত বিরাতে আমার কথা কেন মনে পড়ছে? শাবাবের আচরণ সম্পর্কে অবগত মাহফুজ বাড়তি কথা বললেন না, সোজাসুজি মূল কথায় এসেছেন। কান খাড়া হয়েছে শাবাবের, হিয়ালিপানা বাদ দিয়ে জোরালো গলায় জানালো, এক্সট্রা ডক্টর টিমকে অ্যালার্ট করেন ইন্সপেক্টর মাহফুজ। আমি আবিরকে পাঠাচ্ছি। এনি হাউ ইন এনি কস্ট আমি প্রফেসর রাজিনকে জীবিত চাই। পুল পাড়ে পা ভিজিয়ে আছে রবিন আর রামশা। আজকে স্পটে যাওয়ার কথা ছিল, কি যেন হলো শাবাবের। ঠিক 10 মিনিট আগে এই প্ল্যান ক্যান্সেল করে জানায় আজকে থাক। সেই সুবাদে প্রেম নামক রোগের সাথে নিজেকে আরও আক্রান্ত করতে বসেছে। মাত্রই এলো এখানে, এতক্ষণ বুড়োতে ছিল, আর রামশা একা হোটেলে। সময় দিতে পারেনি তাকে, তাই রাতের বেলায় এসে বসে একান্তে দুজন। তারও ফোন বাজলো, শাবাব কল করেছে। রবিন দ্রুত রিসিভ করে, ঘুমাচ্ছেন, জেগে আছেন অথবা প্রেম করছেন, যাই করছেন আবিদিন হাসপাতালে পৌঁছান। কিন্তু রাঘব বোয়াদ হাতে এসেছে, আর দোহাই লাগে আপনার ক্রাইম রিপোর্টার ওরফে আপনার গার্লফ্রেন্ডকে সাথে আনবেন না। থতমত খেয়েছে রবিন, কিচ্ছুটি বলতে পারল না, বলবেও বা কাকে।
স্বভাব একই পদের লোক হয়ে অর্ডার দিয়ে মুখের উপর ফোন কেটেছে। রবিনও বেশি কিছু ভাবল না, উল্টো পায়ে হাঁটা দিল। পেছনে রামসা চেঁচিয়ে যাচ্ছে, কোনো উত্তর দেয়নি রবিন। হাসপাতালে চলছে ডাক্তারদের তোড়জোড়, সাথে যোগ দিয়েছে আবির। কেসের সমস্ত বিষয়ের পাশাপাশি কিভাবে বিষের প্রভাব থামানো যায় সেই বিষয়ে নানান চেষ্টা চলছে। 4 জন এক্সপার্টের একটা টিম কাজ করতে শুরু করলো। তারাও ধরে নিয়েছে তাদের হাতে সময় 8 ঘন্টা। ইতিমধ্যে উদ্ভট ব্যবহার করতে শুরু করেছিল প্রফেসর রাজিন। মৃত্যুভয়ের চেয়ে ব্যতিক্রম ছিল তার আচরণ। ডাক্তাররা সন্দেহ করে পয়জনের পাশাপাশি ড্রাগ জাতীয় কিছু মিশ্রিত ছিল। 45 মিনিটের মধ্যে রিপোর্ট আসে। সবার কাছে পরিষ্কার, অতিরিক্ত মাত্রার ড্রাগ মিশ্রিত থাকায় পাগলের মতন আচরণ করছিল রাজিন। সৌভাগ্যবশত পুরো দেহে এই বিশেষ পয়জনটি এখনো ছড়ায়নি। আশার আলো আছে সামান্য, তার পাশাপাশি ঝুঁকিও। আবির বেরিয়ে এলো। বাহিরে দাঁড়িয়ে আছে শাবাব, রবিন, সাইফার, মির্জা। ইনফরমেশন ট্রান্সফার জরুরি। বেরিয়ে এসেই বলল, যেমনটা সন্দেহ করেছিলাম, বিষের সমপরিমাণ ড্রাগস মেশানো ছিল খাবারে। শাবাব বলল, সে কি ঠিক আছে? বেঁচে যাবে তো? আশা আছে শাবাব, কিন্তু কোনো সিউরিটি দিতে পারছি না। আবির, যে করে হোক একে আমি চাই। প্রফেসর বেঁচে থাকলে আমাদের কেস অনেকটাই সলভ। তার জীবন সহ আর অনেক মানুষের জীবন বাঁচবে। আবির উত্তর দেয়, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। শাবাব সাইফাকে ডেকে বলল, ওই রেস্টুরেন্টে একটা সার্চ চালাও, একটা অংশও যেন বাদ না যায়। রেস্টুরেন্টের মালিককে ধরো, পুরোতে নিয়ে যাও। ওকে স্যার। জবাব দিল। শাবাব পুনরায় বলে ঠান্ডা গলায়, একা যাবে না, টিম নিয়ে যাও। স্যার আমি একা। শাট আপ, নো মোর ওয়ার্ডস, মুভ। শাবাব কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। মাথায় ঘুরছে চক্র। কি করবে কি করবে না। মুখটা শক্ত করে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করলো কিছু সময়। অন্যদিকে রবিন ঢাকা থেকে অফিসারদের আসার নির্দেশ দেয়। ইতিমধ্যে শাবাব বলে উঠল, আমার কি মনে হয় এই যে প্রফেসর বেঁচে আছে এখন অবধি, মানে বাঁচার চান্স আছে, এই খবরটা প্রচার করলে কেমন হয়? সে জীবিত থাকুক আর না থাকুক, আমরা নিউজ পেপার, টিভিতে এই প্রচার করতেই পারি যে প্রফেসরকে আমরা বাঁচিয়ে ফেলেছি। এতে করে ওই আনামের জেদ বাড়বে, কোনো না কোনোভাবে আসবে এখানে অসমাপ্ত কাজ পূর্ণতা দিতে। রবিন বলল, হিতে বিপরীতও তো হতে পারে। সে রেগে গিয়ে যদি আরো নিরীহ মানুষের প্রাণ যদি নেয়, কারণ সে জানে এখানে পুলিশ প্রোটেকশন আছে, আড়ালে খুন করে পার পাচ্ছে, আমাদের উপস্থিতি পারবে না। মির্জা রবিনের কথায় সায় দিয়ে বলল, এসআই রবিন ঠিক বলেছেন, এত কাঁচা খেলোয়াড় তো সে নয়। আর তাই যদি হতো তাহলে আরো আগেই ধরা পড়তো। তবে আমি বলবো দুজনের কথার ওয়েট আছে, কিছু সময় যাক, তারপর না হয় সিদ্ধান্ত নেই, কি বলো? শাবাব উপর নিচ মাথা দোলায় সামান্য, বলে ধীর গলায়, ওকে। রেস্টুরেন্ট তালাবদ্ধ। এসে বিশাল এক তালা ঝুলতে দেখে সাইফা আশ্চর্য হয়। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাণ্ডের পর কেউ বা এত যত্নে তালা আটকে দিয়ে গেছে। প্রফেসরের কথা মোতাবেক এখানে কেউ ছিল না, শুধু সেই খুনি আনাম ব্যতীত। সেও এখন নেই, না থাকাটাই স্বাভাবিক। অপরাধী অপরাধ করে বসে থাকবে নাকি ধরা দেওয়ার জন্যে? হাতে সাদা রঙের গ্লাভস পরে পাশে থাকা অফিসারদের মধ্যে একজনকে বলল, ব্যাগে ইনস্ট্রুমেন্টস আছে না? জি ম্যাম। দাও দেখি তালা খোলা যায় কিনা। দাও দেখি তালা খোলা যায় কিনা। দিচ্ছি ম্যাম। নানান ইনস্ট্রুমেন্ট দিয়ে চাবিবিহীন তালাকে খোলার চেষ্টা করছে সাইফা, পারছে না। মিনিট 10 যাবৎ পালাক্রমে সকলেই চেষ্টা করল। ভেতর থেকে কারো গোঙানির আওয়াজ ভেসে এলো স্পষ্ট, যেন তালার শব্দের সাথে সাথে কেউ আওয়াজ করছে। খুলতে না পেরে সাইফা বলল, কাটার দিয়ে তালা কেটে ফেলো, আর কোনো উপায় নেই, ভেতরে নিশ্চয় কেউ আছে। পুলিশ, আর্মি, অপরাধ তদন্ত বিভাগের অফিসারদের যেন সবকিছুতেই যোগ্য হতে হয়। তালা কেটে চুরি করা চোরের কাজ। এখানে তদন্তের জন্য সেই কাজও করতে হচ্ছে, তাও অনুমতি সহ। ওয়ারেন্ট সাথেই এনেছে। নিপুণ হাতে তালা কেটে ভেতরে প্রবেশ করেছে। গোঙানির আওয়াজ অনুসরণ করে ভেতরে ঢুকে গেল। কিচেনের সামনে আসতেই আওয়াজ তীব্র হয়েছে। ক্যাবিনেটের পাশে এক যুবককে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে। মুখে এঁটে আছে স্কচ টেপ। সামনে কয়েকজন মানুষ দেখে দেহের নড়চড় বাঁধায় যুবকটি, ইঙ্গিত করে তার হাত পায়ের বাঁধন খুলে দেওয়ার জন্য। সাইফা দ্রুত হাতের বাঁধন খুলেছে, পরপর পায়ের এবং মুখের। বাকিদের সার্চ কাজে লাগিয়ে দিয়ে নিজে বসলো যুবকটির সামনে। কিচেনে খুঁজে খুঁজে এক গ্লাস পানি এসে তাকে বলল, আপনি একটু শান্ত হন।
অর্ধ গ্লাস পানি ধীরগতিতে পান করে ছেলেটি বলল, আপনারা? আমরা সিআইডির লোক। আপনি ভয় পাবেন না। কে বেঁধে রেখেছে আপনাকে এখানে, আর কেন? একটা লোক। আপনি তাকে দেখেছেন? কিভাবে দেখব? তার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা ছিল। প্রফেসর রাজিনের বর্ণনার সাথে সাথে মিলে যাচ্ছে। সাইফা বুঝতে বাকি নেই এই কাজটি কার। যে খাবারে বিষ মিশিয়েছে সেই। সাইফা পুনরায় প্রশ্ন করল, রাত 10টা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা রাখার অনুমতি আছে আমাদের কাছে, কিন্তু একজন কাস্টমার আসেন। তিনি জানান সে রুবি ম্যাডামের টিচার, প্রথমবার এসেছেন। তখন আমি ম্যাডামকে কল করলাম। তখন প্রায় রাত 10:30। আমরা সব গোছগাছ করে বাড়ির ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। 4 জন কাস্টমার ছিলেন, তারাও 10-15 মিনিট চলে যেত। সেই সুবাদে আমিও স্যারকে বসতে দেই। ম্যাডামকে তখনও কল করেছিলাম, সে পিক করেননি। তারপর আমি মেসেজ করলাম, তাৎক্ষণিক রিপ্লাই এসেছে। বলেছে তাকে ভালোভাবে সার্ভিস দিতে, রেস্টুরেন্টের একটু দেরিতে বন্ধ করলেও চলবে। আমাদের একজন শেফ তার খাবার রেডি করে দিয়ে সেও চলে যায়। ধীরে ধীরে পুরো রেস্টুরেন্ট খালি হয়। আমি অপেক্ষায় ছিলাম স্যার কখন যাবেন। আমিও চলে যেতাম, কিন্তু সে বসে দীর্ঘ সময় পর্যন্ত। এরপর রুবি ম্যাডামকে ফোনে মেসেজে কোথাও পাইনি। আরও 20 মিনিট পর একটা লোক আসে। কোনো কথা না বলে কিচেনের দিকে এগিয়ে এসে আমাকে ঘুরিয়ে হাত পেছনে বেঁধে দিল। চিৎকার করতে চাইলে মুখে টেপ ধরে, মুখেও স্ক্রচ টেপ একটা পা বেঁধে দেয়। এরপর কি হয়েছে আমি জানি না। 3 ঘন্টা যাবৎ আমি এখানে বন্দি। সাইফা সবটাই শুনল। উত্তরে বলল, রেস্টুরেন্টের মালিক কি রুবি ম্যাডাম? যুবকটি মাথা নাড়ায় বলে, হ্যাঁ, আর আমি ম্যানেজার। দীর্ঘশ্বাস ফেলে সাইফা বলল, আপনি সুস্থ বোধ করছেন তো? কোনো সমস্যা নেই তো? ম্যাডাম, আমি ঠিক আছি, কিন্তু যা ঘটলো আমি কিছুই বুঝতে পারছি না। ধীরে ধীরে বুঝবেন। তার আগে আপনার আমাদের জন্য কাজ করতে হবে। এটা একটা মিস্ট্রি কেস। আপনাকে আমাদের যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। সেফ আর রুবির নাম্বার দিন আপাতত। ঘন্টার পর ঘন্টা হাসপাতালে কাটিয়ে বুড়োতে ফিরেছে শাবাব। একে একে সবাইকে আদেশ করল যার যার বাড়ি ফিরে যেতে। আপাতত কাজ শুধু আবিরের। অতিরিক্ত সিকিউরিটি মোতায়েন করা হয়েছে হাসপাতালে। প্রফেসর রাজিন বাসলে কেজ আগ বাড়বে বলে আশা করা যায়। তাছাড়া আর নয়। শাবাবের যেন ঘর নেই, বাড়ি নেই। রাত বেরাত পড়ে থাকে বুড়োতে। কে জানে কিসের টানে। রাতের সময় সে কাউকে অ্যালাউ করে না, সেখানে একা থাকে। জামিলকেও দারোয়ানের ঘরে পাঠিয়ে দেয়। আজও ব্যতিক্রম কিছু নয়। রবিনকে কিছু ফাইল ধরিয়ে দিয়ে হোটেলে চলে যেতে বলেছে। সাইফা ইনফরমারদের অ্যালার্ট করে দিয়েছে রুবির খোঁজের জন্য। তার বাড়ি গিয়ে তার পাওয়া যায়নি। শাবাবের আদেশে নিজেও বাড়ি গিয়ে নাম্বার ট্র্যাকিংয়ের চেষ্টায়। হোটেল রুমে অর্ধেক দেহ ঝুঁকিয়ে ফাইল দেখছে রবিন। ধুয়ে দিয়ে চার মেলানোর চেষ্টায়। আজ ঘটে যাওয়া অনেক কিছুই কেচের ক্ষেত্রে দরকারি। ভোর 4টা বাজতে চলল প্রায়। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ে। ফাইলের দিকে ধ্যানমগ্ন রবিন নড়ে চড়ে ওঠে। দরজা দিকে চেয়ে উঠে যায় দরজা খোলার উদ্দেশ্যে। দরজার বাহিরে রামসাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ঘুমোনি? তুমিও তো ঘুমাওনি। আমি কাজ করছি রামসা, ঘুমানোর প্রশ্নই উঠে নাই সিচুয়েশনে। শুনো রবিন, এসব কাজে মাথা ঠান্ডা রাখতে হয়। যত চাপ দেবে তত গুলিয়ে ফেলবে। একটু শান্ত হও। রবিন রামসার কথা নিশ্চুপ শুনল। মেকি হেসে বলল, চলো চা খেয়ে আসি, আবার সকাল 8টায় বুড়ো যেতে হবে। এখন? অবাক হয়ে প্রশ্ন করে রামসা। হ্যাঁ, এই ভোরের বেলায় চা জমবে ভালো। প্রায়শই মাথা ঠান্ডা করতে ভোরের ধোয়া তোলা চা আমার কাজে দেয়। রামসা খুশি খুশি রাজি হয়ে গেল। রবিনের মন ভালো হবে এতে। মাথা থেকে চাপ কমবে প্রকৃতির হাওয়া বাতাস পেলে। ওড়না গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ল দুজনে। হোটেল থেকে বেরিয়ে 2-1 মিনিট হেঁটেই ছোট্ট চায়ের দোকানে চোখ পড়েছে। দোকানি মাত্রই দোকান খুলছেন। রবিন আর রামসা একই সঙ্গে গিয়ে বেঞ্চিতে বসল। দোকানিকে সব এঁটে নেওয়ার সময় দিয়েছে। সাথে 2 কাপ রং চায়ের অর্ডার দিয়ে একে অপরের দিকে চাইল। আমার মনে হচ্ছে রামসা আমি কিছুই করতে পারছি না। শাবাব আমাকে এই কেসটা থেকে দূরে দূরে রাখছে। এসআই শাবাবকে অদ্ভুত লাগে আমার। কি ইগো বাবা। রবিনের কথায় জবাব দেয় রামসা।
চা এসে গেছে। দোকানে বাকি কাজ বাদ দিয়েই দুজনকে চা দিয়ে গেল সর্বপ্রথম। গরম চা মুখে তুলেই রবিন বলল, বাদ দাও, আমি নিজের জায়গা নিজে বানিয়ে নিব। একই কেসে দুজন সিনিয়র ইন্সপেক্টর থাকলে এমনই হয়। আমি না হয় ক্রেডিট কম পাই, এটা কোনো কম্পিটিশন নয়, কিন্তু স্বভাবের বদৌলতে খুনি ধরা পড়লে অনেক মানুষের জীবন বাঁচবে। আমি পূর্ণ বিশ্বাসী তোমার ওপর। আচ্ছা, তোমাকে একজনের কথা বলা হয়নি। ইতিমধ্যে গরম চায়ে বড় বড় চুমুক দিয়ে প্রায় অর্ধেক কাপ শেষ। চোখ তুলে তাকায় রবিন, জানতে চেয়ে বলে, কার কথা? আমি কক্সবাজার গিয়েছিলাম যখন, সেখানে আমার এক অদ্ভুত মেয়ের সাথে পরিচয় হয়েছে জানো। তার চোখ জোড়া ছিল বড্ড ভয়ঙ্কর, সবুজ রঙের চোখের মণি। আমি হ্যালোসিনেট করছি বারবার তার চোখের দিকে চেয়ে। তারপর ওর সাথে 3 দিন কাটিয়ে ভাবলাম সে জাগতিক সকল বিষয় থেকে আলাদা, অনেকটা ভিন্ন। সে অদ্ভুত, তবে মনটা স্বচ্ছ পানির নাই। ঠিক বুঝলাম না। শুনবে গল্প? আরও 1 কাপ চা অর্ডার করে নেয়। পরপর আগ্রহী গলায় জানতে চায় রবিন। শোনাও দেখি, অদ্ভুত মেয়ের নামটা কি? লিয়ানা।